হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে আমি তোমাদের শর্টকাট ট্রিক্স দেখাবো। ম্যাথ কিভাবে শর্টকাটে করতে হয় সেটাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য। তোমাদের খাতা পেন ছাড়া পরীক্ষা হলে ম্যাথের অ্যান্সার করা শেখাবো। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর ক্লাসগুলো কেমন লাগছে, ম্যাথের ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। তার আগে অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। ফার্স্ট কোশ্চেন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? সিম্পল কোশ্চেন। এই অঙ্কটা যারা বেসিক লেভেলে পড়াশোনা করছো তাদের জন্য একটু হয়তো টাফ হতে পারে, বাট যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এটা মুখে মুখে অ্যান্সার করা যাবে। দেখো তোমাদের আমি সিম্পল ওয়ে দেখাচ্ছি। সবার প্রথমে কি বলেছে? পিতা মাতা পুত্র মানে তিনজনের বয়সের গড় হচ্ছে 37। ওকে, তাহলে মোট বয়স কত? আমরা যদি গুণ করি সেক্ষেত্রে 3 × 7 = 21 মানে 111। ওকে, এবার কি বলেছে নেক্সট? তারপর কি বলেছে? পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 35। তাহলে দুজনের, পিতা ও পুত্র বলেছে, দুজনের বয়সের গড় কত বলেছে? 35। এবার মোট বয়সটা কত দুজনের মোট বয়স হচ্ছে 70। বোঝাতে পারলাম? এই দুটো কন্ডিশন এখান থেকে বেরোলো। যখন আমরা যে কজন বলবে তাকে দিয়ে গড়কে গুণ করি তখন কিন্তু মোট সংখ্যাটা বেরোয়। সেখান থেকেই আমরা দুটো কন্ডিশন পেলাম। এখানে আছে 3 জন, এখানে আছে 2 জন। ঠিক আছে, এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে গিয়ে একজনেরটা পাবো, একজন হচ্ছে মা। ঠিক আছে, তাহলে কত হবে? আমরা যদি 111 থেকে 70 বিয়োগ করি কত হচ্ছে তোমাদের? 30, 40, 41 বছর। তাহলে কি বলেছে? মাতার বয়স কত? মাতার বয়স হবে 41 বছর, মানে অপশান বি সঠিক উত্তর। এইভাবে কিন্তু তোমাদের শর্টকাট প্রসেসের মাধ্যমে করতে হবে। এটার আরও শর্টকাটস আছে, সেটা পরে আস্তে আস্তে আরও শেখাবো। নেক্সট, একদম ইজি কোশ্চেন। এই ওয়েটা তোমাদের অনেক রকম ওয়ে আছে, বাট আমি তোমাদের নর্মাল বেসিক ওয়েটা দেখাচ্ছি, একদম ইজি অঙ্ক। 9:7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাত 3:2 হয়? সবার প্রথমে দেখো 9/7, 9:7কে 9/7 আমরা লিখতে পারি। এর থেকে উভয় পদের সঙ্গে বিয়োগ করলে বলেছে এক্স বিয়োগ করো। সংখ্যাটা কত হচ্ছে? 3/2। এটা সিম্পল প্রসেস, আমি যার জন্য এক্স ধরে করাচ্ছি। এটা আরও অনেক প্রসেস আছে। 9 দুগুণে এখানে 18, এখানে হচ্ছে 2x = 21, আর এখানে হচ্ছে -3x। এখান থেকে যদি আমরা -2x আর এখান থেকে হচ্ছে এখানে +3x এদিকে আসলো, আর এদিকে 21 - 18 হচ্ছে কত? এখানে x = 2 × 3। তাহলে সিম্পল তোমাদের 3 উত্তর, মানে অপশান বি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এটাও একদম ইজি অঙ্ক। 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতিক কত? সিম্পল, তোমাদের প্রথম ইস্টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইস্টু চতুর্থটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে কন্ডিশন কি পাবো? 8/16 = 24/x। তাহলে এটাকে ভাঙালে আমরা উত্তর পেয়ে যাব 8x = 16 × 24। তাহলে x এর মান হচ্ছে 16 × 24/8। 8 দুগুণে 16, 24 দুগুণে কত বেরোলো উত্তর? 48। সিম্পল অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর। আজকে আমি একদম বেসিক প্রসেস দেখাচ্ছি, যেগুলো তোমরা যারা নতুন এক্সাম দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই টাইপ অফ কোশ্চেনটা কিন্তু পিলি লেভেলে এসেই যায় যে কোনো পরীক্ষায়। প্রথম আমি তোমাদের একদম ইজি প্রসেস দেখাচ্ছি, ধীরে ধীরে কিন্তু আমরা আরও টাফ লেভেলে যাব। একটি ব্যাগে 5 টাকা, 10 টাকা, 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? দেখো এই প্রসেসটা আমরা মিশন প্রসেস ফলো করে এই উত্তরটা করব। কি বলেছে? 80টা নোট ছিল। আমরা মনে করলাম যে 5 টাকার নোট 80টা ছিল। ঠিক আছে, ধরে নিলাম 10 টাকার নোটও 80টা ছিল। টোটাল কত হলো? 10 টাকার নোট যদি 80টা থাকে তাহলে 800, আর এইদিকে তোমাদের হচ্ছে 5 × 8 = 40, 400। সিম্পল এখানে 600। মিশ্রণের অঙ্ক তোমরা জানো, এর থেকে এটা বিয়োগ, এর থেকে এটা বিয়োগ, তাহলে এখানে 200 = এখানেও 200।
তাহলে এটা কাটাকুটি যদি করো 1:1 অনুপাত তোমাদের বেরোবে, অনুপাত 1:1। এবার মোট কত, 2 তো 2, এখানে হচ্ছে 2 এর মান হচ্ছে এখানে 80, তাহলে কত গুণ বেশি, 40 গুণ বেশি। ওকে, সিম্পল চেয়েছে 10 টাকার নোটের সংখ্যা, 10 টাকার নোট মানে 50-50 বলেছে। এই একের সঙ্গে তোমরা এই যে এই ধারে একের সঙ্গে তোমরা কি করবে, সিম্পল 40 গুণ করে দেবে, তাহলে 40। ওকে, বোঝাতে পারলাম, মানে অপশান সি সঠিক উত্তর, একদম ইজি প্রসেস, কোনো কঠিন না, কোনো কিছু না। নেক্সট, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:30। বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? পার্থক্য চেয়েছে। মনে করো বি হচ্ছে বালক আর জি হচ্ছে বালিকা, ঠিক আছে, বি মানে বয় আর জি মানে গার্ল, এটা দিয়ে ডিনোট করলাম। কত বলেছে? 7:30। ওকে, এবার কি বলেছে, এই কন্ডিশনটাকে দিয়েছে বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400, এর মোট কত হচ্ছে, এখানে 20 মান বলে দিয়েছে কত, 400, তাহলে কত গুণ বেশি, 20 গুণ বেশি। ওকে, এখান থেকে বোঝা গেল 20 গুণ বেশি। এবার কন্ডিশন কি দিয়েছে, নেক্সট, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? এই দুটো সংখ্যার পার্থক্য কত হচ্ছে, 7 আর 7 আর 4 কত হচ্ছে, 7 3 6 মনে হচ্ছে নাকি, 3 আর 3 6 পার্থক্য, তাই 6-এর সিম্পল যদি 20 গুণ করো, 6 দুগুণে 12, 120 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কতক্ষণ লাগলো, একদম একটা কন্ডিশন এখানে ম্যাচ করবে, 3টে কন্ডিশন আছে, 3টে কন্ডিশন ম্যাচ করে তোমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, কোনো ঘাবড়ানোর কিছু নেই, অঙ্ক যত বড়ই হোক তুমি যদি ঠিকভাবে পড়ে বুঝতে পারো অঙ্ক, আর যদি তোমার প্রসেস জানা থাকে, তাহলে অঙ্কের মতো সোজা জিনিস কিছু হয় না। আমি তোমাদের অঙ্কের যাদের ভয় আছে আমার ক্লাসগুলো করবে, আশা করি অঙ্কের ভয়টা তোমাদের চলে যাবে। নেক্সট, স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো, নৌকা স্রোতের অঙ্ক তোমাদের এই ছকটার মধ্যে 99% অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কি ছক? এখানে হচ্ছে অনুকূল প্রতিকূল, আর এটা তোমাদের স্থির জল, এটা হচ্ছে তোমাদের প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল, আর এটা হচ্ছে স্থির জল, আর এটা হচ্ছে স্রোত, আর এটাও স্রোত। এই ছকটা কেটে নেবে নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে। এবার কোশ্চেনে যাবে, কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 13 কিমি, স্থির জল কোথায়, এই যে হচ্ছে স্থির জল, তাহলে হচ্ছে 13 কিমি, এর ঘরে লিখে দিলাম। এবার হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 4 কিমি, স্রোত কোথায়, এখানে আর এখানে। এবার দেখো আমাদের কি হয়, যে স্থির জলের সঙ্গে স্রোত যোগ হয়ে কিন্তু অনুকূল বেরোয়, এটা তোমরা প্রত্যেকে জানো, আর স্থির জলের সঙ্গে স্রোত মাইনাস হয়ে কিন্তু প্রতিকূল বেরোয়, এই নিয়মটা তোমরা প্রত্যেকে জানো। ঠিক আছে, একটা নৌকা যখন স্রোতের অনুকূলে যাচ্ছে, ঠিক আছে, ধরো স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোতের গতিও এর সঙ্গে কিন্তু যোগ হবে, এর গতি যদি 1 হয়, স্রোতের গতি যদি 2 হয়, তাহলে নৌকার গতি 3 হবে, বোঝাতে পারলাম। আর যখন প্রতিকূলে যাচ্ছে, ধরো নৌকার গতি 10, এবার স্রোতের গতি হচ্ছে 5, যখন প্রতিকূলে যাচ্ছে তখন মাইনাস হবে, মানে প্রতিকূলে 5 হবে, বোঝাতে পারলাম। এই কন্ডিশন। এবার দেখো তাহলে 13 থেকে যদি 4 বিয়োগ করো, কত হচ্ছে, 13 থেকে 4 বিয়োগ করলে তোমাদের প্রতিকূলটা বেরোচ্ছে 9, প্রতিকূলে পার ঘন্টায় 9 কিলোমিটার যাচ্ছে। এবার অনুকূলে 13-র সঙ্গে 4 যোগ করতে হবে, মানে 17 কিলোমিটার পার ঘন্টা হাওয়ার্সে যাচ্ছে। এখান থেকে কি কন্ডিশন বেরোলো, যে স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে, স্রোতের অনুকূলে 17 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। এবার স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় তো 9, এটা কি বলেছে, স্রোতের প্রতিকূল মানে এই জায়গায় 1 ঘন্টায় যদি 9 কিমি যায়, তাহলে 63 কিমি যেতে কত সময় লাগবে? এটা ভাগ করে নেবে, 1 ঘন্টায় যাচ্ছে 9 কিমি, 63 কিমি যেতে কত সময় লাগবে? 7 9 63, মানে 7 অ্যান্সার তোমাদের এক্ষেত্রে। অপশান এ তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর, 7 হাওয়ার্স। ঠিক আছে, হবে সঠিক উত্তর। নেক্সট, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করে শতকরা লাভ কত? একদম বেসিক, আজকের যে ক্লাস করেছি এই ক্লাসে যারা এই অঙ্কগুলো না পারবে তারা কিন্তু ভালো করে টিউশন নেবে, কারণ এই অঙ্কগুলো হচ্ছে একদম ইজি লেভেল, মানে যারা প্রথম দিনকে প্র্যাকটিস করতে যায় বা দ্বিতীয় দিন প্র্যাকটিস করতে যায়, এই অঙ্কগুলো তোমাদের দেখানো হয়। এই অঙ্ক একদম বেসিক লেভেল, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, তারপর গিয়ে
আরও হাই বা টাফ লেভেলের অঙ্ক আছে, এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অঙ্ক। একটি ঘড়ি 300 টাকায়, মানে সিপি হচ্ছে 300 টাকায় ক্রয় হলো, সিপি মানে কস্ট প্রাইস হচ্ছে 300 টাকা, ওকে 300 টাকা, আর ক্রয় করে 360 টাকায় বিক্রি করে, এসপি মানে সেলিং প্রাইস হচ্ছে 360 টাকা, ওকে হলো। তাহলে প্রফিট মার্জিন কত? তাহলে 300 টাকা একটা মানুষ ঘড়িটি কেনে 360 টাকায় বেচে, তাহলে লাভ 60 টাকা হলো, এটা তো প্রত্যেকে পারবে, লাভ 60 টাকা। এবার তোমার হচ্ছে কি বলেছে, শতকরা লাভ কত, শতকরা চেয়েছে, তাহলে 60 টাকা লাভ হচ্ছে কত টাকায় কিনে, 300 টাকায় কিনে, 100তে কত, শতকরায় চেয়েছে 100তে কত, তাহলে কেটে দাও, এই দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দাও, 3 কুড়ি 60 মানে 20%, 20% তোমাদের মানে অপশান বি সঠিক উত্তর। তো আজকে ম্যাথের ক্লাসে এই 7টা তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, একদম বেসিক লেভেল, যাতে এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়, যার জন্য আমি একদম বেসিক লেভেল শেখালাম। নেক্সট দিন একটু টাফ লেভেল দেখাবো। আশা করি তোমাদের এই যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটা প্রসেস তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো কি না পেরেছো, তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। আর ক্লাসটা কেমন লাগছে সেটা কিন্তু মূল্যবান ফিডব্যাক দিতে হবে। তোমরা ক্লাস দেখছো বাট কমেন্ট করছো না, ভালো লাগুক খারাপ লাগুক, গালাগালি দিতে ইচ্ছা করে, কিস্তি দিতে ইচ্ছা করে, যাই করতে ইচ্ছা করে, তুমি একবার কমেন্ট করে যেও। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাস, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।